তার যে সেক্টরগুলো আছে ঈশ্বরদী বা টাঙ্গাইল আরো যেসব জায়গা আছে আপনারা যদি যান, আমি ফরাদুলকে অনুরোধ করবো যে ঢাকা কলেজের এই ব্রাইট ইয়াংদেরকে আপনারা এই সমস্ত প্রজেক্টের সঙ্গে আত্মীয়তা করে দেন। কারণ এটাই তো বাংলাদেশ। আজকে এখানে দাঁড়িয়ে এই সব তরুণদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে ভালো লাগছে, মনে হচ্ছে আবু সাইদের মতো বুকটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ ঝলমল করতেছে এক একটা, যার মুখের দিকে তাকাই সে ভাষা বলতে যে ফুলের বনে যার কাছে যাই তারই লাগে ভালো। তো তোমাদের যার দিকে তাকাচ্ছে তাকে আমার ভালো লাগতেছে, বলেছে এটা আমার আত্মা, আমার সন্তান। আর শিক্ষক, আমাদের শিক্ষক মন্ডলীর অনেকে এখানে আছেন মঞ্চে এবং সামনে দেখতে পাচ্ছি ম্যাডামরা আছেন, তাদের প্রতি সবসময় অশেষ শ্রদ্ধা। কারণ এই শিক্ষকরাই তো আমাদের মতো বিচারে মানুষ করতে পেরেছে। আমি অবশ্য পুরো মানুষ হইনি এখনো, কিন্তু অনেকে তো হয়েছে, তারাই তো করেছে। যাই হোক, আমি আমার এক ফরাসি বন্ধু আছে, ওর নাম হলো জেমি নাইজের, সারা পৃথিবী ঘুরে বেড়ায়, সাংবাদিক। তো ওই মহিলা, ভদ্র মহিলা বাংলাদেশে আসছেন, এটা বেশ কয়েক বছর আগের কাহিনী। এসে প্রেস ক্লাবে এসে আমাদের সাথে খুব চোটপাট। তাহলে কি হয়েছে, ও ফ্রান্সের মানুষ, বলে যে তোমাদের ফুলের দোকানে গেলাম তোমাদের ন্যাশনাল ফ্লাওয়ার কিনতে, চিনেই না। আমি বললাম তুমি ন্যাশনাল ফ্লাওয়ার কিনতে কোথায় গেছো? ফুলের দোকানে, কিন্তু তাদের কারো কাছে নাই। তারা আমাকে বলে ভেজিটেবলের মার্কেটে যাও। ভেজিটেবলের মার্কেটে দেখি ওখানে বিক্রি হয়, তো ফুল ন্যাশনাল ফ্লাওয়ার ভেজিটেবলের মার্কেটে কেন? বলে যে এটা তো আমরা খাই। বলে যে সুবহানাল্লাহ। ও অবশ্য সুবহানাল্লাহ বলে নাই, বলে যে একটা জাতি তার ন্যাশনাল ফ্লাওয়ারকে রান্না করে খায়, ইটস এ ভেরি ডেঞ্জারাস নেশন। তা আমি বলি যে সত্যি বাংলাদেশ আসলে এটা ডেঞ্জারাস নেশন, আনপ্রেডিক্টেবল। এইটারে ঠিক অঙ্ক দিয়ে মেলানো যায় না, এবং অঙ্ক দিয়ে যে মেলানো যায় না তারই প্রমাণ তো আজকের এই অডিটোরিয়াম। যাই ঢাকা কলেজে আরো কয়েকবার আসছিল মনে নাই, কিন্তু 2008 সালে প্রফেসর এমাজউদ্দিন সাহেব সহ আমরা কয়েকজন বেরিয়েছিলাম মেয়র ইলেকশনের কেন্দ্রগুলো পরিদর্শন, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তো ঢাকা কলেজে যখন আমরা ঢুকলাম তখন আমাদেরকে মোটামুটি লাঠিপেটা করতে গেলে বাকি রাখছে আর কি। এমাজউদ্দিনের মতো বয়স্ক লোক, 83-84 বছরের বয়স, ঢাকা ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, খুব খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী উনি, এবং আমরা মোটামুটি অর্ধ দৌড়রত অবস্থায় এখানে ভাগবত, মানে এক ধরনের পিটিয়ে না হলেও গালিগালাজ করে আমাদেরকে বের হয়ে যেতে বাধ্য করেছে, ইট পড়েছে আমাদের গাড়িতে। সেই ঢাকা কলেজ আজকে 2024-এ এসে মনে হচ্ছে হ্যাঁ স্বাধীন বাংলাদেশে এসেছি। যে ঢাকা কলেজ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, সেই ঢাকা কলেজের স্বাধীন দেশের স্বাধীন ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি অভিভূত। আপনাদের উদ্দেশ্যে আমার সালাম। তো ওই রবীন্দ্রনাথের কাছে যাওয়া লাগে, সাহিত্য করি তো, বলছে যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পথ, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উথলে উঠিছে বাড়ি, ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। এই জায়গায় ঢাকা কলেজ আমাকে নিয়ে গেছে। সেজন্য ঢাকা কলেজের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে আবার একটা সালাম। তো যাই হোক বন্ধুগণ, কথাবার্তা বেশিক্ষণ বলতে দিবে বলে মনে হচ্ছে না। ময়নুলকে আমি ধন্যবাদ জানাই, সে এই সংযোগের কাজটা করেছে এবং তার সঙ্গে তার বন্ধুরা, তার সহচররা। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, পারভিন সুলতানা হায়দার, আমাদের ম্যাডাম, নামের সাথে সুলতানা আছে, সুলতানা মানে সুলতানা রাজিয়ার বংশধর মনে হয় আর কি, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছেন প্রফেসর এ কে এম ইলিয়াস, ভূগোল, যেখানে ভূ গোল গোল, ভূগোল মানে কি, আমি গু যেখানে গোল গোল, তো ভূগোল মানে পৃথিবীটা যেখানে গোল, সেই পৃথিবী নিয়ে তিনি কাজ করেন। আমাদের রফিকুল ইসলাম স্যার, সাধারণ সম্পাদক আপনাদের শিক্ষক সমিতির। ইমরান মাহফুজ আমি সামনে দেখতে পাচ্ছি, ভালো বলে, মোটামুটি ভালো যোদ্ধা আর কি,
এবং এই যে সাইদ আবদুল্লাহর বক্তৃতা শুনলাম, আরো অনেকের বক্তৃতা শুনেছি, কিন্তু যে বক্তৃতা আমাকে ভিজিয়ে দিয়েছে, দ্রবীভূত করেছে, আর্দ্র করেছে, সেটা হলো শহীদ সাব্বির হাসান রনির পিতা। তার বক্তব্য আমি অস্ত্র গোপন করতে পারি না। হারে এরকম শত শত নিষ্পাপ কত আমাদের সন্তানদের বুকের উপর পা রেখে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এই ঋণ, এটা কি কখনো শোধ হওয়ার? তারা যে স্বপ্নগুলো দেখেছিল, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করাই তখন আমাদের একমাত্র কর্তব্য। যদি সেটা আমরা না করি, মাথায় রাখতে হবে যে বিপ্লব কোনো ডিনার পার্টি না, গণ অভ্যুত্থান কোনো ডিনার পার্টি। মাওসুদ্দিন বলেছেন যে ডিনার পার্টি নয়, এটা হলো একটা বিরাজমান সহিংস কায়েমি স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে উৎপাদন করা এবং সেই উৎপাদন করে নতুন জীবন ব্যবস্থা প্রবর্তন করা। এই কাজটা মোটেই ভদ্রলোকের ডায়লগ দিয়ে যায়, রবীন্দ্রনাথের গান দিয়ে বলেন যে হে সর্প তুমি কিন্তু আমাকে দংশন করিও না, কারণ ইহা সাংবিধানিক পরিপন্থী। সাপে আপনারা কামড়া দিয়েছে, আপনি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, কাজ হবে? কুকুর আপনাকে কামড়াচ্ছে, আপনি বলেন যে কুকুর আমাদের সংবিধানের 370 ধারা মোতাবেক কামড়ানো কিন্তু অত্যন্ত গুরুতর অপরাধ, ফৌজদারি অপরাধ। কুকুরের জন্য দরকার কি? মুগুর। সাপের জন্য দরকার যেটা, সেটা ব্যবহার করতে হবে। এইটার নাম হলো বিপ্লব। ভদ্রলোকদের বিপ্লব হয়নি পৃথিবীর কোথাও। ভদ্রলোকেরা উচ্চ মাচায়, বাসের মাচায় উঠে ওইখান থেকে জ্ঞান দেয় জাতিদের। আরে তোমার জ্ঞান দিয়ে আমি কি করবো? আমার জান বাঁচে না। আমাকে উৎখাত করতে পারে ফ্যাসিবাদ, একটা হিংস্র মানবতাবাদী, মানবতা বিরোধী, দেশদ্রোহী, জাতিঘাতী, তার একটা তাবেদার রাষ্ট্র ব্যবস্থাকে উৎপাদন করবো। তোমার ভদ্রলোক এখানে কাছে ইট করার লোক লাগবে, আমার এখানে পাথর মারার লোক লাগবে, লাঠি করার লোক লাগবে। সেই কাজটা তো আমাদের ছেলেরা করেছে। এখন আমাদের বিপ্লবীদের ব্যাপারে বুদ্ধিজীবীদের জায়গা থেকে ইদানিং দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মিডিয়াগুলো যেগুলো ঘাপটি মারে। বাংলাদেশের মিডিয়া পৃথিবীর সবচেয়ে দূষিততম মিডিয়া। এই মিডিয়াতে যারা সাংবাদিকতা করে, এরা তো ভাই বলে চাকরি করে, তার তো পলিসি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই। মিডিয়া নিয়ন্ত্রণ করে ভূমিদস্যুরা, জলদস্যুরা, ডাকায়, শেয়ার বাজারের মালিকরা, লুটেরা, ধর্ষণকারীরা। মিডিয়া নিয়ন্ত্রণ করে ধর্ষণকারীরা। মুনিয়া হত্যার বিচার কোনদিন পাইছেন? কিন্তু ওই পাপিষ্ট নরধমদের প্রতিষ্ঠানে এখন আমাদের লোকদের যাতায়াত করবে রেগুলার। তাহলে মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে? এই মিডিয়ার ঘাড়ে চড়ে এখন দেখি বেশ ইনিয়ে বিনিয়ে টিনিয়ে চিনিয়ে অনেক কথা বলে। আরে আমার শহীদের, আমার সন্তানদের বুকের রক্ত এখন রাস্তার থেকে শুকায় না, আর তুমি ইনিয়ে বিনিয়ে চিনিয়ে হিনিয়ে মানবতার গান গাচ্ছ। শয়তানের সাথে কিসের মানবতা? পশুর সাথে কিসের মানবতা? গণহত্যাকারী গণহত্যাকারীর সঙ্গে কিসের মানবতা? মানবতা দেখাবো আমি আমার বন্ধুকে, মানবতা দেখাবো আমার সতীর্থকে, মানবতা দেখাবো আমার মেহনতি মানুষকে, দেশের সাধারণ জনগণের সঙ্গে আমার সম্পর্ক। ঘাতকদের সঙ্গে কিসের আপোষ? তো সেই জন্য আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে সাবধান থাকতে হবে। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলে, সেইটা যদি বাংলাদেশের মানুষ শুনতো, তাহলে জীবনে কোনদিন মুক্তিযুদ্ধ হতো না। আর এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলছে, ফরহাদ ভাইয়ের মতো সর্বজনের শ্রদ্ধ ব্যক্তিরা বুদ্ধিজীবী ধরি না। ফরহাদ ভাই হলো মানুষের অবতার। ফরহাদ ভাই হলো আমাদের আইকন, নীতি এবং ন্যায়ের পক্ষে আপোষহীন একটা কণ্ঠ। তো ফরহাদ ভাইয়ের কথা ধরবেন না। আবার আমি বলতেছি এই সমস্ত লেসপেন্সার, দালাল, পিনাকি ভট্টাচার্যের ভাষায় লেসপেন্সার, দালাল। তো এরা কারা? এদের কথা যদি এখন শোনেন, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। অতএব প্রত্যেক বাড়িতে বাড়িতে গেটে গেটে লাগিয়ে রাখবেন। আগে থাকতো না কুকুর হইতে সাবধান, এখন লাগবেন বুদ্ধিজীবী হইতে সাবধান। কারণ এরা নিজেরা বিভ্রান্ত, অপরকে বিভ্রান্ত করে, আপনাকে ভুল জায়গায় নিয়ে যাবে। তো ভাইয়েরা আমার, আমরা বিপ্লব করেছি যুগে যুগে, অনেক কথা হয়েছে। আমি যখনই যে কথা বলতে নোট করি, তখন দেখি পরের বক্তব্যটা বলে ফেলে, আবার নোট করি, আবার দেখি পরের বক্তব্য আরেকজনটা বলে ফেলে, ফলে আমার আউলে ঝাউলা হয়ে গেছে পুরো প্রক্রিয়া। তো যাই হোক, সংক্ষেপে বলি যে বিপ্লব 47 সালে আমরা পাকিস্তান আন্দোলন করেছিলাম। ব্রিটিশ বিতরণে আমাদের পূর্বপুরুষরা
অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আমাদের সলিমুল্লাহ, আমাদের শেরে বাংলা, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের হোসেন শহীদ সরোয়ার্দী। তারা ব্রিজ বিতরণের জন্য আমাদের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে। এখন অনেকে বলবো যে শেখ মুজিব, আরে বাবা শেখ মুজিব তো ওয়ার্কার, গোপালগঞ্জের ছাত্র সংগঠনের নেতা, এতে তো ছোটখাটো বিষয়। তো সেইটা যে স্বপ্ন, তো পাকিস্তান ছিল আমাদের কাছে একটা ইউটোপিয়া, ড্রিমল্যান্ড, একটা স্বপ্ন যে অন্তকে কলকাতা কেন্দ্রিক সাম্প্রদায়িক হিংস্র বাবু বুদ্ধিজীবী ব্রাহ্মণ্যবাদের হাত থেকে, জমিদার মহাজনদের নির্যাতন থেকে আমরা রক্ষা পাবো, একটা একটা মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারবো। আফটার 47 পোহাইলে সরবরি দেখলাম যে হ্যাঁ ওই চেঞ্জ কিছু হয়েছে, এটা ঠিক। আমরা 3rd গ্রেডের থেকে 2nd গ্রেডে উঠছি, কিন্তু 1st গ্রেডের নাগরিকত্ব পাই নাই। ফলে 52 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পাকিস্তান আসলে শেষ হয়ে গেল, মন ভেঙে গেল। সংসার থেকে কখন স্বামী এবং স্ত্রী, জ্ঞানের লক্ষ্মী, যেমন আপার আছে, জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী, দিবসে দিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী জুগিয়েছে মধু। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তাকে আধেক হৃদয়হীন। তো সেই নারীরা সংসারটা রক্ষার জন্য সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে। কিন্তু স্বামী যদি এখন আশেপাশের বাড়িতে ক্ষেত খেয়ে বেড়ায়, পাশের বাড়ির জানলা খুব ভালো লাগে, ভাবির তরকারি খুব সুন্দর, এই সবগুলো তো সংসার টেকে না। পাকিস্তানিদের সাথে আমাদের সংসার টেকে না, মনান্তর হয়ে গেছিল, মতান্তর থেকে এটা মনান্তর হয়ে গেছিল, স্বপ্নভঙ্গ। তারপরে আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করলাম। আমি একজন মুক্তিযোদ্ধা, অবশ্য গত 15 বছরে হাসিনা এবং তার দস্যুরা, তার দানবরা, তার ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনার দোকানদারি করে মুক্তিযুদ্ধের 12টা বাজিয়ে দিয়েছে। এইরকম ভাবে একটা মহিমান্বিত সংগ্রামকে ক্যাপিটালাইজ করে নিজের চামড়া বাঁচানোর জন্য নিজের দুষ্কর্ম, দুর্নীতি, চুরি, ডাকাতি, ব্যাংলুট, টাকা পাচার, খুন, এই সব কিছুর মধ্যে বর্ম হিসেবে ব্যবহার করছে মুক্তিযুদ্ধ। এইরকম ভাবে মুক্তিযুদ্ধের ব্যবহার হওয়ার কথা ছিল না, কিন্তু ফ্যাসিস্টরা তা করেছে। তো যাই সেজন্য এই সময় বলতাম না, লজ্জা করতাম, কিন্তু এখন বুক খুলে বলি ইয়েস আই এম ফ্রেডম ফাইটার। তো আমরা কি করলাম, দেশ স্বাধীন হয়ে গেল, দেশে বাড়ি ফিরলাম। শেখ মুজিব বলল অস্ত্রগুলো জমা দাও, আমরা অস্ত্র টস্ত্র জমা দিয়ে যার যার মধ্যে চলে গেলাম। আমি তখন আপনাদের এই বয়সেও না, আমি তখন SSC পরীক্ষা দিচ্ছিলাম, তো ওই সময় যুদ্ধ লেগে ওই অবস্থা চলে গেছে। তো আমার মা, এবারে যেটা দেখলাম আমি, যে মায়েরা বাচ্চাদেরকে বাড়িতে বেঁধে রাখতে পারতেছে না, ঠিক একই ঘটনা ঘটেছিল 71 সালে। আমার মা আমাদেরকে আটকায় রাখার জন্য এহেন কোনো চেষ্টা নেই, যা করে নাই, কিন্তু আমরা ঠিকই ভেগে চলে গেছি, যুদ্ধে চলে গেছি। তো কি দাঁড়ালো, যে স্বপ্ন, আমরা কি স্বপ্ন নিয়ে গেছিলাম মুক্তিযুদ্ধে? আমরা চেয়েছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা গিয়েছিলাম গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, আমরা গিয়েছিলাম মানবাধিকারের জন্য, অর্জন করার জন্য। 3টা ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। ইনসাফ, যেটা ফরদ ভাই বলেন ইনসাফ, ন্যায়, আরেকটা হলো আপনার গণতন্ত্র, আরেকটা হলো মানবাধিকার। এই 3টা নাই থেকে আমরা এই জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম, স্বাধীনতা ঘোষণা করলাম। দ্যাট ওয়াজ। পরে যেগুলো লাগাইছে এগুলো মুসাল হাফিজের ভাষা হলো বেদাত, মানে এগুলো ছিল না। মানে এই যে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এটা ছিল যা, তারপরে কি কি লাগাইছে না শেখ মুজিব, এগুলো সবই হলো বেদাত, মানে এগুলো ওখানে ছিল না মূল টার্মে। মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে এগুলো নাই। আপনারা ঘোষণাপত্রটা পড়বেন, হাসান হাফিজুর রহমানের প্রণীত যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পড়বেন। এইটা এর মধ্যে প্রথম খণ্ডের মধ্যেই আপনার উত্তরে 99 ভাগ ওখানে জমা আছে।
অবশ্য পরবর্তীকালে বিকৃত করে এটা 12টা বাজিয়েছে হাসিনা। ইতিহাসকে তার জুতা দিয়ে, ইতিহাসের পাতা দিয়ে তার জুতার চামড়া বানিয়েছে, জুতা বানিয়েছে, যেভাবে খুশি। তো সেইখানে দেশ স্বাধীনের পরে আমরা দেখলাম যে আশ্চর্য, 1972 সালে ফেব্রুয়ারি মাস স্বপ্ন খান খান হয়ে গেল আমাদের। কি ঘটেছিল? শেখ ফজলুল হক মনি যুবলীগের প্রেসিডেন্ট, শেখ মুজিবের ভাগ্নে, তিনি ঘোষণা করলেন এখন থেকে দেশে কোনো শাসন ফাসন চলবে না, কোনো কোর্ট কাছারি চলবে না, রাষ্ট্র চলবে এখন একটা মাত্র আইন হিসেবে মুজিবি শাসন। ফ্যাসিবাদের 20 বৃক্ষের চারা রোপণ করা হলো 72 সালে ফেব্রুয়ারি মাসে। সেই ফ্যাসিবাদ বাংলাদেশে কি দাঁড়ালো? শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মত পালন করার জন্য 27,000 লোককে শেখ মুজিব হত্যা করেছে। কি লাভ? সিরাজ শিকদারের মতো মহান প্যাট্রিয়টকে কে হত্যা করেছে? কে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে কোথায় সিরাজ শিকদার? এখন প্রশ্ন করি, বলেন বাংলাদেশের জাতীয় ইতিহাসের প্রথম আত্মস্বীকৃত খুনি কে? পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? আমি কুইজের এটা ক্লাস করবো একদিন আপনাদের সাথে এসে। এগুলো আমাদের এখন সোজা করে বলতে ইচ্ছা করে। শেখ মুজিব কোনো দেবতা ছিলেন না, তিনি ছিলেন ফিউডাল লর্ড, হি ওয়াজ এ কিং। একটা মুজিবি পারিবারিক শাসন তিনি প্রবর্তন করেছিলেন বাংলাদেশে। 27,000 নিরপরাধ মানুষ হত্যায় ফরাদ ভাই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, তাকে মেরে ফেলত। সিরাজ শিকদারের আমরা এইসব দেখে টেকে আমরা বললাম যে এই বৈষম্যপূর্ণ সমাজ, এই ধনের এত পার্থক্য, এই লুণ্ঠন, এই চুরি ডাকাতি লুটপাট কালোবাজারি, এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।